সুমির শাশুড়ি গায়ত্রী দেবী অত্যন্ত মডার্ন প্রকৃতির, এমনকি তার বাকি জায়েরাও তার মতোই মডার্ন। গায়ত্রী দেবী, প্রিয়াঙ্কা দেবী, রচনা দেবী, তারা তিন বউ একেবারে মডেলের মতো সেজে গুজে সারাদিন ঘুরে বেড়ায়, আরাম করে এবং পার্টি করে, পার্লারে গিয়ে নিজেদের রূপচর্চা করে, শপিং করে, কিন্তু সংসারের প্রতি কারোর কোনো খেয়াল থাকে না। সুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর বাড়ির সবাই সুমির উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে ওঠে, কারণ সুমি খুবই সংস্কারী এবং ভদ্র প্রকৃতির মেয়ে। বিয়ের পরের দিন সকালবেলাতেই ঘুম থেকে উঠে সুমি রান্নাঘরে চলে যায়। সকাল 7টা বাজে, এখনো সবাই ঘুমাচ্ছে। আমার শাশুড়ি মায়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। এবার আমি সবার জন্য কি রান্না বান্না করব? ঠিক আছে, আজকে না হয় আমি আমার পছন্দ মতো সব রান্না বান্না করে ফেলি। এই বলে সুমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন সুন্দর করে সাজিয়ে নেয়। সে সবার জন্য গরম গরম কড়াইশুটির কচুরি, মটর পোলাও, মটর পনির এবং পায়েস রান্না করে। রান্না বান্না হয়ে যাওয়ার পর সকাল 10টার মধ্যেই সে গরম গরম খাবার টেবিলে সাজিয়ে দেয়, কিন্তু তখনও কেউ ঘুম থেকে উঠতে চায় না। ইতিমধ্যে বাড়ির ছেলেরা রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। আপনারা সবাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন, কিন্তু মায়েরা তো এখনো ঘুম থেকে ওঠেনি। মা, কাকিমা, জেঠিমা সবাই মনে হয় এখনো ঘুমাচ্ছে। আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, আপনারা বরঞ্চ ওনাদেরকে ডেকে নিয়ে আসুন, আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। বৌমা, এই বাড়ির মহিলারা বেলা 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রান্না করছো দেখে আমি তো অবাক হয়ে গেলাম। বিয়ের পর থেকে বহু বছর হয়ে গেল এত সকালবেলা কোনোদিনও রেডি হয়ে ব্রেকফাস্ট পাইনি। সবসময় অফিসে যাওয়ার পথে রাস্তাঘাটে কচুরি খেতে হয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। সত্যি রাজ একটা ভালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। সংসার নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, কারণ আমাদের বউরা জীবনে যাই করুক না কেন সংসার করতে পারেনি। অত্যাধিক মডার্ন হয়ে গেলে যা হয় আর কি। বুড়ি হয়ে গেল, এখনো বাইরে উড়ে বেড়ানোর মেন্টালিটি বন্ধ হলো না। এভাবে বাড়ির পুরুষ সদস্যরা বাড়ির মহিলাদের নামে বদনাম করতে শুরু করে, যার ফলে সুমির খুব খারাপ লাগে। সুমি কিছুতেই তার শাশুড়ি মায়েদের ছাড়া ব্রেকফাস্ট করতে চায় না। বাবা, আপনি বরঞ্চ মাকে গিয়ে ডেকে নিয়ে আসুন না। কাকা মশাই, জ্যাঠা মশাই, আপনারাও কাকিমা, জেঠিমাকে ডেকে নিয়ে আসুন, কারণ ওনাদের ছাড়া ব্রেকফাস্ট করতে ভালো লাগবে না। সুমির কথা মতো তারা তিনজনে গিয়ে তাদের স্ত্রীদের ঘুম থেকে ডেকে তোলে। ওফ, কি হলোটা কি? এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন ডাকছো? এখন পুষ্পা শীতের ছুটিতে গ্রামে গেছে, তাই কতবার বলেছি আমি রান্না বান্না করতে পারবো না, তোমরা বাইরে গিয়ে খেয়ে নাও, আমাকে আর একটু ঘুমাতে দাও। কালকে ছেলের বিয়েতে অনেক নাচানাচি করেছি, তাই আজকে আমি সারাদিন রেস্ট নেব। রেস্ট নিলে হবে না, আর তোমাকে রান্না করার জন্য ঘুম থেকে ডাকিনি। তোমার বৌমা সবার জন্য ব্রেকফাস্ট রান্না করেছে, তাই তোমার বৌমা তোমাদেরকে ডাকছে। স্বপনবাবু এই কথা বললে গায়ত্রী দেবী ঘুম থেকে উঠে পড়ে। অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী এবং রচনা দেবীও ঘুম থেকে উঠে বাইরে আসে। তারা দেখে যে ব্রেকফাস্টে গরম গরম বিভিন্ন রকম খাবার দাবার আছে। উফ, সকাল সকালেই তৈলাক্ত খাবারগুলোকে দেখে আমার গা একেবারে গুলিয়ে আসছে। বৌমা, তুমি আজকে আমার জন্য এসব রান্না করেছো ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকদিন সকালবেলা এত ভারী ব্রেকফাস্ট করি না, ওকে? কালকে থেকে তুমি আমাদের তিনজনের জন্য সকালবেলা ওটস বানিয়ে দেবে, আর তার সাথে লেবুর জল করে দেবে, কারণ আমাদের ফিগারটাকে ঠিক রাখতে হবে। আমরা বেশি মোটা হওয়া পছন্দ করি না, বুঝলে? আমার গ্রিন টি কোথায় গেল? হোয়ার ইজ মাই গ্রিন টি? সুমি, যাও আমাদের সবার জন্য গরম গরম গ্রিন টি বানিয়ে নিয়ে এসো। সকালবেলা গ্রিন টি না খেলে ঘুম ভাঙতে চায় না। তিন শাশুড়ি মায়ের এমন কথা শুনে সুমি আর কিছু বলতে পারে না। সে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম গ্রিন টি বানিয়ে নিয়ে আসে। শেষ পর্যন্ত সবাই একসাথে বসে ব্রেকফাস্ট খেয়ে নেয়। ব্রেকফাস্ট করা হয়ে গেলে সুমি বাড়ি ঘরদোর পরিষ্কার করে, কারণ বিয়ের সময় তাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসায় ঘরবাড়ি সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর সুমি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখে তার তিন শাশুড়ি মা একসাথে বসে ফোন দেখছে এবং গল্প করছে। রচনা, প্রিয়াঙ্কা, এই সব্যসাচী স্টাইলের লেহেঙ্গাটা দেখ। কালকে আমাদের প্রতিবেশী দেবিকা ওর মেয়ের বিবাহ বার্ষিকীতে এই লেহেঙ্গাটা পরেছিল। এসব লেহেঙ্গা পরে আবার সোশ্যাল মিডিয়াতে ফটো দিয়েছে, কত লাইক পড়েছে দেখেছিস? তাই না? তাই তুমি বুঝতে পারো না দিদি, ওই দেবিকা সবসময় আমাদেরকে কপি করার চেষ্টা করে, এমনকি আমাদের স্টাইল একেবারে কপি করে নিয়েছে। আমি যেই দোকান থেকে নেল আর্ট করাই, যেই পার্লারে মেকআপ করাতে যাই, ওকে সেখানেই যেতে হবে। আই জাস্ট হেট হার।
এমনকি আমরা তিনজন একসাথে যেই শপিং মল থেকে শপিং করি ও ওখান থেকেই শপিং করে নিয়ে আসে। কাক হয়ে আমাদের মতো ময়ূর সাজতে যায়। সুমি এরকম কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, কারণ তার তিন শাশুড়ি মা একেবারে বাচ্চা মেয়েদের মতো গল্প করে। মা, বলছিলাম আপনারা লাঞ্চে কি খাবেন? আমি পুরো ঘরবাড়ি পরিষ্কার করে এসেছি। এবার দুপুরবেলা কি রান্না বান্না করব আপনারা বলুন। আপনারা কি খেতে ভালোবাসেন বলুন, আমি সব রান্না করে দিচ্ছি। উফ, বিয়ে হয়ে আসার পর থেকে তুমি শুধু রান্না বান্না নিয়েই ব্যস্ত আছো। এত খাওয়া দাওয়ার কথা শুনতে আমাদের ভালো লাগে না। আমরা তিনজন অনলাইন থেকে স্যুপ অর্ডার করিয়ে দিয়েছি, তাই আমরা স্যুপ খেয়ে নেব। এবার তুমি দুপুরবেলা কি লাঞ্চ করবে সেটা বুঝে নাও। আর হ্যাঁ নতুন বৌমা, শোনো, তুমি এরকম মা মা করে ডাকবে না, ওকে? তোমার শাশুড়ি মাকে তুমি মমি বলবে, আর আমাদের দুজনকে কাকি মমি আর জেঠি মমি বলবে। ওসব মা জেঠিমা কাকিমা বলে ডাকা একেবারে ওল্ড ফ্যাশন, বয়স্কদের মতো। আমরা কিন্তু মডার্ন। এমন কথা শুনে সুমি শুধু তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সুমি রান্নাঘরে গিয়ে নিজের মতো এবং বাড়ির ছেলেদের মতো গরম গরম ভালো মন্দ খাবার দাবার রান্না করে। অন্যদিকে তার তিন মডার্ন শাশুড়িমা অনলাইন থেকে স্যুপ অর্ডার করে খেয়ে নেয়। বাড়ির ছেলেরা যখন বাড়িতে ফিরে আসে তখন সুমি তাদেরকে সব খাবার গরম করে দেয়, কিন্তু তার শাশুড়ি মায়েদের কোনো পাত্তা নেই, কারণ তারা সন্ধ্যা হতে না হতেই পার্টি করতে চলে যায়। তারা তিনজনে একসাথে রেস্টুরেন্টে ডিনার করে বাড়িতে ফিরে আসে। এভাবে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন সুমি বাথরুমে বসে জামা কাপড় ধোয়, তখন সুমি, এই বালতির মধ্যে আমাদের তিনজনের সোয়েটার, শাড়ি, ওয়ান পিস, জিন্স টপ সবকিছুই রাখা আছে। বহুদিন হলো এগুলো ধোয়া হয় না, কারণ আমরা সবাই হাতে নেল এক্সটেনশন করিয়েছি তো। পার্লারে ব্যস্ত ছিলাম, তাই ওয়াশিং মেশিন চালাতে পারিনি। তুমি বরঞ্চ এই জামা কাপড়গুলো হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও, তারপর ছাদে গিয়ে মেলে দেবে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি সব জামা কাপড়গুলো ধুয়ে দেব। নট কাকিমা, কাকি মমি বলো। অসহ্য গাইয়া ছাপড়ি ক্লাস একেবারে। মডার্ন কথাবার্তার মানেই বোঝে না। রাজ আমাদের মতো মডার্ন পরিবারের ছেলে হয়ে কোথা থেকে তোমার মতো একটা গাইয়া মেয়েকে তুলে নিয়ে এসেছে কি জানি। শুধুমাত্র রাজ আমাদের বাড়ির একমাত্র ছেলে, তাই তোমাকে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ কোনোদিনও মেনে নিতাম না। রাজের সাথে একটা মডার্ন মেয়েরই বিয়ে দিতাম। রচনা দেবী এই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুমি তার শাশুড়ি মায়েদের শাড়ি, জামা কাপড়, সোয়েটার, জিন্স টপ ইত্যাদি পরিষ্কার করতে গিয়ে একটা হট প্যান্ট এবং ছেঁড়া একটা জিন্স প্যান্ট দেখতে পায়, যা দেখে সুমি খুবই লজ্জিত বোধ করে। সে তখনই সেই হট প্যান্ট এবং ক্রপ টপ গুলোকে আলাদা করে রেখে দেয়। পরের দিন থেকে সুমি সেই জামা কাপড়গুলো রান্নাঘর এবং ঘরবাড়ি মোছার কাজে ব্যবহার করতে শুরু করে। কিন্তু অন্যদিকে তার শাশুড়ি মায়েরা নিজেদের পছন্দের মডার্ন জামা কাপড়গুলো খুঁজে পায় না। তারা যখন সুমিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে যায় তখন, সুমি, সেদিনকে তোমাকে আমরা আমাদের জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, সেগুলো কোথায়? আমাদের কয়েকটা দামি দামি হট প্যান্ট, ক্রপ টপ কিছুই খুঁজে পাচ্ছি না। দিদি, ওই দেখো তোমার বৌমা কি করেছে। আমাদের ব্র্যান্ডেড ক্রপ টপ হট প্যান্ট দিয়ে রান্নাঘর মোছার কাজে ব্যবহার করছে। ইস, আমাদের দামি দামি সব জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ তাই তো, এই ব্যাকডেটেড মেয়েটা কিছুই বোঝে না দেখছি। আমি ওকে বারবার বলে এসেছিলাম জামা কাপড়গুলো ঠিকঠাক ধুয়ে দিতে, কিন্তু ও আমাদের জামা কাপড়গুলো নষ্ট করে দিয়েছে। এই ছোট ছোট লেংটি মার্কা পোশাকগুলো আপনাদের জামা কাপড়? একটা 5 বছরের বাচ্চা মেয়ের জন্য এই হাফ প্যান্ট আর ছোট ছোট জামাগুলো ছোট হয়ে যাবে। আপনারা এই জামা কাপড়গুলো কি করে পরেন বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? সাংঘাতিক বাবারে বাবা, তুমি আমাদের ফ্যাশন আর ড্রেসিং স্টাইল নিয়ে প্রশ্ন তুলছো? তুমি নিজেকে কোনোদিনও আয়নায় দেখেছো? 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি এরকম বয়স্ক মহিলাদের মতো সারাক্ষণ শাড়ি পরে ঘুরে বেড়াও। তোমার প্রবলেম হয় না? এগুলো আমাদের দামি দামি হট প্যান্ট আর ক্রপ টপ, তুমি আমাদেরকে না জিজ্ঞাসা করে এগুলো ন্যাকড়া বানিয়ে দিয়েছো। এভাবে 3 মডার্ন শাশুড়ি তাদের সংস্কারী বৌমাকে খুব অপমান করে। তাই সুমি মন খারাপ করে ঘরে চলে যায়।
কি হলো সুমি, তুমি সন্ধ্যাবেলা থেকে মন খারাপ করে ঘরে বসে আছো কেন? বাড়ির মহিলারা ক্লাবে পার্টি করতে গেছে, তারপর রেস্টুরেন্টে ডিনার করবে, তুমি সেজেগুজে ওদের সাথে যেতে পারতে তো। তুমি এখনো আমাকে ব্যঙ্গ করছো তাই তো? এমনিতেই তোমার মমি, কাকি মমি আর জেঠি মমি আমাকে ব্যাকডেটেড মনে করে। আমি নাকি গাইয়া, আমি সবসময় শাড়ি পরে ঘুরে বেড়াই, তাই আমাকে অপমান করা হয়। আমি গৃহবধূ, সংসারের কাজ করতে ভালোবাসি, তোমাদের খেয়াল রাখতে পছন্দ করি, এটাই কি আমার দোষ? সুমির এরকম কথা শুনে রাজ একেবারে হাসাহাসি করতে শুরু করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, তুমি এখন আমার সাথে চলো, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, তারপর তুমি সেখানে গিয়ে নিজেই নিজেকে চিনতে পারবে না। এই বলে রাজ তার বউকে শপিং করতে নিয়ে যায়। সে শপিং মলে গিয়ে সুমিকে দামি দামি জিন্স টপ ইত্যাদি কিনে দেয়, কিন্তু সুমি প্রথমে সেই জামা কাপড় পরতে চায় না, কারণ তার খুবই লজ্জা লাগে। কিন্তু রাজ তাকে উৎসাহিত করলে সে ট্রায়াল রুমে গিয়ে জিন্স টপ পরে, তাকে দেখতেও খুব সুন্দর লাগে। কিছুক্ষণ পর রাজ সুমিকে নিয়ে পার্লারে যায়। সেখানে গিয়ে সুমির পুরোপুরি মেকওভার করানো হয়, যার ফলে সুমিকে দেখতে অত্যন্ত সুন্দরী লাগে। অন্যদিকে সুমির 3 শাশুড়ি মা তখন ক্লাবে যায়। এখানে সব শাশুড়ি মায়েরা তাদের মডার্ন বৌমাদের নিয়ে এসেছে, আর আমাদের বৌমাটাকে দেখো, একেবারে অসহ্য। ওকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে আমাদের লজ্জার আর শেষ থাকতো না। কি সুন্দর বাচ্চা মেয়ে জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে, ইংরেজিতে কথা বলছে, এসব দেখলেই আমার খারাপ লাগে। ঠিক এমন সময় রাস্তার বউকে নিয়ে সেই ক্লাবে এসে উপস্থিত হয়। ক্লাবে উপস্থিত সবাই সুমিকে দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সেখানে সবার থেকে সুমিকেই দেখতে সুন্দর লাগে। একি রাজ, তুই এই মেয়েটাকে কোথা থেকে ধরে নিয়ে এলি? তোর বাড়িতে বউ আছে, তবুও তুই বাইরে নোংরামি করে বেড়াচ্ছিস? তোর থেকে এটা আশা করা যায় না। আরে এটা তোমাদের বৌমা, ও সুমি, আমি ওকে পুরো চেঞ্জ করে দিয়েছি, তোমরা কোনোদিন ওকে আর কথা শোনাতে পারবে না, ওর স্টাইল নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। সুমিকে দেখে তার শাশুড়ি মায়েরাও অবাক হয়ে যায়, কারণ এতদিনে বৌমা তাদের মতো মডার্ন হয়ে ওঠে। কয়েক ঘন্টা পর তারা যখন একসাথে বাড়িতে ফিরে যায়, তখন বৌমা, তুমি সংস্কারী মেয়ে বলে তোমাকে আমরা অনেক অপমান করেছি, কিন্তু তুমি একদিনের মধ্যেই নিজেকে কি সুন্দর পাল্টে ফেলেছো। আমরা বুঝতে পেরেছি এই পোশাকে কিছু যায় আসে না, মানুষের মনটাই আসল। তাই তুমি যেমন ছিলে তেমন ভাবেই থাকতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। এমন কথা শুনে সুমি খুবই খুশি হয়, তাই সে আবার নিজের সংস্কারী রূপে ফিরে আসে। অন্যদিকে সুমির শাশুড়ি মায়েরাও ধীরে ধীরে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে। এভাবে তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। কালীপদ তার বাড়ির বাইরে অত্যন্ত ব্যতিব্যস্তভাবে হাঁটাচলা করছিল। আসলে সে প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় ছিল, কারণ ঘরের ভেতরে তার গর্ভবতী বউ প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। কালীপদ খুব গরিব ছিল, সে চাষাবাদ করেই তার ঘর সংসার চালাতো, তাই তার বউকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো সাধ্যটুকু কালীপদ ছিল না। গ্রামের দাইমা এবং আরো কিছু মহিলা মিলে কালীপদর বউ মালতীর ডেলিভারি করার চেষ্টা করছিল, আর বাইরে কালীপদ উপরওয়ালার কাছে তার বউয়ের জন্য প্রার্থনা করছিল। কি জানি কি হবে, আমার তো খুব ভয় করছে। হে উপরওয়ালা, তুমি রক্ষা করো, আমার বউ বাচ্চা দুজনে যেন সুরক্ষিত থাকে। তখনই কালীপদ ঘরের ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পায়। মালতী সুন্দর ফুটফুটে 2টি যমজ মেয়ের জন্ম দিয়েছিল। কালীপদ তার মেয়ে দুটিকে দেখলে তার চোখ থেকে জল পড়তে শুরু করে। অনেক বছর ধরে কালীপদ একটি মেয়ের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল। সে তার মেয়ে দুটোকে কোলে নিয়ে বলে, হে উপরওয়ালা, আজকে তুমি আমার মনের ইচ্ছা পূরণ করলে। আমি তোমার কাছে একটা মেয়ে চেয়েছিলাম, আর আজকে তুমি তো আমাকে 2টো মেয়ে দিলে, আমি তো ধন্য হয়ে গেলাম। মালতীও খুব খুশি হয়। তারা তাদের 2 মেয়ের নাম রাখে রিয়া এবং প্রিয়া। রিয়া এবং প্রিয়ার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লক্ষ্য করা যেত, যেন তাদের দেখে মনে হতো এই ঘরে জন্ম নিয়ে তারা খুব সুখী। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে। 5 বছর কেটে যায়। রিয়া এবং প্রিয়ার মধ্যে অদ্ভুত রকমের ভালোবাসা ছিল। তারা 2 বোন সবসময় একসঙ্গে খেলাধুলো করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত, আবার একসঙ্গে ঘুমাতো। মা, আমরা 2 বোন যেখানে যাব একই সঙ্গে যাব, আমরা সব সময় একসঙ্গে থাকব। হ্যাঁ, আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। ওরে বাবা, তাই নাকি? কিন্তু বড় হলে যে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হবে,
তখন তো তোমরা একসঙ্গে থাকতে পারবে না। তখন কি হবে? তোমাদের দুজনকে এই শ্বশুর বাড়িতে গিয়ে আলাদা আলাদা সংসার করতে হবে। না না, আমরা আলাদা আলাদা যাব না, আমরা দুজনে একই সঙ্গে শ্বশুর বাড়িও যাব। আলাদা হয়ে যাওয়ার কথা শুনে প্রিয়া তো কেঁদেই ফেলেছিল। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমি রিয়ার থেকে আলাদা হতে পারবো না। আমি রিয়াকে খুব ভালোবাসি, আমার বোনই আমার সবকিছু। আরে বাবা, ঠিক আছে, এতে কান্নাকাটি করার কিচ্ছু নেই। আমি তো একটু মজা করে বললাম। তোদের দুজনকে তো কিছু বলার মতো নেই। তোদেরকে কেউ আলাদা করতে পারবে না বাবা, তোরা চিন্তা করিস না। এভাবে দেখতে দেখতে 20টা বছর কেটে যায়। রিয়া ও প্রিয়া দুই বোন বড় হয়ে ওঠে। বড় হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে অটুট বন্ধন লক্ষ্য করা যেত। তাদের মধ্যে এতটাই মিল ছিল যে এখনো পর্যন্ত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো রকমের ঝগড়া হয়নি। বড় হয়ে যাওয়ার পরও তারা একই সঙ্গে সময় কাটাতো। তারা বাচ্চাদের সঙ্গে খেলা করত। তাদের বাড়ির পাশেই একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে দুই বোন সময় কাটাতে যেত। তারা জঙ্গল থেকে ফলমূল পেড়ে খেত। ওই জঙ্গলের পাশের জমিতে তাদের বাবা কালীপদ চাষ করত। প্রত্যেকদিন দুপুরবেলা করে রিয়া ও প্রিয়া টিফিন ক্যারিয়ার করে তাদের বাবার জন্য খাবার নিয়ে যেত। এমনই একদিন, কি রে তোরা শুনছিস? হো হো করা বন্ধ কর। আমার শরীরটা ভালো লাগছে না আজকে। খুব কষ্ট করে রান্না করলাম। রিয়া, তুই তোর বাবাকে খাবারটা দিয়ে আয়। আর প্রিয়া, আজকে তোকে যেতে হবে না, তুই বাসনগুলো মেজে ধুয়ে নে। কি, আমি একা একা বাবাকে খাবার দিতে যাব? কিছুতেই না। আমরা কখনো একা একা কোথাও যাইনি, আর যাবো না। আমি আর প্রিয়া দুজনে একসঙ্গেই বাবাকে খাবার দিতে যাব। হ্যাঁ মা, আমরা দুজনেই যাব, চিন্তা করো না। আমরা তাড়াতাড়ি বাড়ি এসে দুজনে মিলে বাড়ির সব কাজ করে দেব। তুমি শুয়ে পড়ো। এই মেয়ে দুটোর যে কি হবে উপরওয়ালাই জানে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। রিয়া ও প্রিয়া টিফিন ক্যারিয়ার নিয়ে তার বাবার কাছে যায়। কালীপদ তখন তার এক বন্ধু মনমোহনের সঙ্গে জমিতে কাজ করছিল। মনমোহন রিয়া ও প্রিয়াকে সেখানে আসতে দেখে বলে, কিরে কালীপদ, তোর দুই মেয়েই তো বড় হয়ে গেছে, এদের তো এবার বিয়ে দিতে হবে। কবে দিবি মেয়েদের বিয়ে? হ্যাঁ রে ভাই, আমিও তো প্রত্যেকদিন তাই চিন্তা করি। তখন সেখানে রিয়া ও প্রিয়া চলে আসে। এই নাও বাবা, তোমার খাবার। কাকু, তুমিও এসো না, এতে অনেক খাবার আছে, তোমাদের দুজনের হয়ে যাবে। বাহ কালীপদ, তোর দুই মেয়েই তো খুবই ভালো। এদেরকে তো খুব ভালো সংস্কার দিয়েছিস। দেখবি তোর দুই মেয়েরই খুব ভালো ভালো পরিবারে বিয়ে হবে। কাকু, ভালো ভালো পরিবার নয়, ভালো পরিবারে। আমরা দুই বোনে একই ঘরে বিয়ে করব, কারণ আমি আমার বোনকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ কাকু, আমরা দুজনে একই বাড়ির দুই ছেলের সঙ্গে বিয়ে করে একই সঙ্গে বাড়ি থেকে বিদায় নেব। আমরা দুজনেই সারা জীবন একসঙ্গে সংসার করব। আমি রিয়াকে ছাড়া কখনোই থাকতে পারবো না। দেখলি তো ভাই, এদের বিয়েটা দেবো কিভাবে? এটাই হলো একটা সমস্যা। দুই মেয়ের একই বাড়িতে বিয়ে কিভাবে দিই বলতো? হ্যাঁ, এটা তো মুশকিলের ব্যাপার। কিন্তু আমার একটা দুঃসম্পর্কের দিদি আছে, কমলা। কমলার দুটো ছেলে আছে। শুনেছিলাম দিদিও ছেলেদের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে। তুই যদি বলিস তাহলে আমি দিদির সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুই কথা বল ভাই। কিছুদিনের মধ্যেই কমলা দেবী তার দুই ছেলে রোহিত এবং মোহিতের সঙ্গে রিয়া ও প্রিয়াকে দেখতে আসে। রিয়া ও প্রিয়ার বাবা মা ছেলে পক্ষের খুব ভালোভাবে খাতির যত্ন করে। রিয়া ও প্রিয়াকে দেখে কমলা দেবীর খুব পছন্দ হয়েছিল। সে খুবই খুশি হয়ে মালতীকে বলে, আপনাদের দুই মেয়েকে খুব সুন্দর দেখতে, আর এরা দুজনেই খুবই সংস্কারী। দুই বোনের মধ্যে এত মিল ভালোবাসা। আমাদের বাড়িতে গেলে এরা দুজনে খুব ভালোভাবে মিলে সংসার করতে পারবে। এদের মধ্যে কোনো ঝামেলাই হবে না। আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। যাক, আপনাদের মুখে এমন কথা শুনে শান্তি পেলাম। রোহিত আর মোহিতকেও আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে দিদি, তাহলে এবার লেনদেনের ব্যাপারটা আলোচনা করে ফেলা যাক। না না, একদমই নয়। যৌতুক নেওয়া এক ধরনের অপরাধ। আমরা এসব পছন্দ করি না একেবারে। আপনাদের দুই মেয়েকে আমাদের দিলেই আমরা ধন্য হয়ে যাব। কমলা দেবীর মুখে এই কথাটা শোনার পর কালীপদ দুশ্চিন্তা মুক্ত হয়, কারণ যৌতুক দেওয়ার মতো তার কাছে তেমন কিছুই ছিল না। রিয়া ও প্রিয়ার বিয়ে ফাইনাল হয়ে যায়। সকলে খুবই খুশি হয়, বিশেষ করে রিয়া এবং প্রিয়া দুই বোন খুবই খুশি হয়েছিল।
প্রিয়া, দেখলি তো আমাদের দুজনের বিয়ে একই ঘরে হবে, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, আমরা দুই বোন একই পালকিতে করে শ্বশুর বাড়িতে যাব, একসঙ্গে আমরা এই বাড়ি থেকে বিদায় নেব আর নতুন করে জীবন শুরু করব। প্রিয়া ও রিয়ার বাবা মা দুই মেয়ের বিয়ের জন্য বন্দোবস্ত করা শুরু করে দেয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রিয়া ও প্রিয়ার বিয়ের দিন চলে আসে। সকাল থেকেই তাদের বাড়িতে লোকজনের ভিড় ছিল। সকালবেলা রিয়া ও প্রিয়ার হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেওয়া হয়েছিল। তাদের গায়ে হলুদের অনুষ্ঠান এখনো বাকি ছিল। তাদের বিয়েটা রাত্রিবেলা রাখা হয়েছিল। হঠাৎ করে সেখানে একজন এসে কালীপদকে ডেকে নিয়ে যায়। কিছু দরকারি কাজ পড়ে যাওয়ায় কালীপদকে সেদিন জমিতে যেতে হয়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়, কিন্তু কালীপদ বাড়ি ফিরে আসে না। কিরে, তোদের বাবা এখনো এলো না কেন বলতো? বাড়িতে এত কাজ পড়ে আছে, সেই সকালে গেছে, কিচ্ছু খায়নি, দুপুর হতে চললো, কখন যে বাড়ি আসবে? মা, বাবা নিশ্চয়ই কোনো কাজে ফেসে গেছে, তুমি চিন্তা করো না, তুমি খাবারটা দাও, আমি আর প্রিয়া গিয়ে বাবাকে খাবারটা দিয়ে আসি। না না, আজকে তোদের বিয়ে আর আজকে তোরা বাইরে বেরোবি? কিছুতেই না, তোরা বাড়িতে থাক, আমি বরং খাবারটা দিয়ে আসি আর দেখে আসি তোর বাবাকে। মা, এমন বলো না, ছোটবেলা থেকে আমরাই তো বাবাকে খাবার দিয়ে এসেছি, আর আজকে তো আমাদের এই বাড়িতে শেষ দিন, আমরা দুজনেই শ্বশুর বাড়ি চলে যাব, আর কোনোদিনও বাবাকে খাবার দিয়ে আসার সৌভাগ্য আমাদের হবে না, তাই আজকে শেষ দিনের মতো আমাদের দুজনকে একসঙ্গে বাবার কাছে যেতে দাও। মালতী আর কিছু বলে না। রিয়া ও প্রিয়া টিফিন নিয়ে তাদের বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে দুই বোন গভীর জঙ্গলের মধ্যে চলে আসে। হঠাৎ করে রিয়া ভুল করে একটি সাপের গায়ে পা তুলে দেয়। সাপটি রিয়াকে কামড়ে নেয়। রিয়া খুব জোরে চিৎকার করে ওঠে, প্রিয়া, আমাকে সাপে কেটেছে, আমাকে সাপ কামড়েছে, প্রিয়া আমাকে বাঁচা, প্রিয়া বাঁচা আমাকে। প্রিয়া খুবই ভয় পেয়ে যায়। রিয়া চিৎকার করতে করতে আস্তে আস্তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রিয়া চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুপুরবেলা গভীর জঙ্গলে কেউ ছিল না। প্রিয়া খুব কষ্ট করে রিয়াকে তার কাঁধে করে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসে। আশেপাশে কিছু লোক তাড়াতাড়ি করে রিয়াকে হসপিটালে নিয়ে যায়। রিয়ার অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। তার গায়ের রং নীল রঙের হয়ে গিয়েছিল। খবর পাওয়া মাত্রই মালতী ও কালীপদ হসপিটালে ছুটে আসে। হে উপরওয়ালা, এটা কি হয়ে গেল? আজকে আমার মেয়েটার বিয়ে, আর আজকে ওর সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। হে উপরওয়ালা, তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। কালীপদ অঝরে কেঁদেই চলেছিল। ওদিকে রিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু সে হেরে যায়। তাকে হসপিটালে নিয়ে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রিয়ার বাবা মা এবং বোন কান্নাকাটি শুরু করে। সবচেয়ে বড় আঘাত পেয়েছিল প্রিয়া। এই দুনিয়ায় রিয়া তার বোনই ছিল একমাত্র বন্ধু। রিয়ার সঙ্গে একই বাড়িতে যাওয়ার স্বপ্ন দেখেছিল সে। পাগলের মতো সে কাঁদতে থাকে। ততক্ষণে সেখানে কমলা এবং তার 2 ছেলে রোহিত এবং মোহিত এসে উপস্থিত হয়। কমলা দেবী মালতীকে সামলাতে থাকে, আর রোহিত ও মোহিত 2 ভাই কালীপদকে সামলায়। কিন্তু প্রিয়াকে সামলানোর মতো এই দুনিয়ায় আর কেউ ছিল না। আজকের দিনে এমন হবে কেউ ভাবতে পারেনি। এক কাজ করি, আজকের বিয়েটা তাহলে অন্য দিনে রাখা হোক। না, আজকেই আমার বিয়ে হবে। আমার বিয়ে আজকে হতেই হবে। আমাদের 2 বোনের ইচ্ছে ছিল আমরা দুজনে বাড়ি থেকে একই সঙ্গে বিদায় নিয়ে একই ঘরে যাব। তাই আজকে আমরা 2 বোন একই সঙ্গে আপনাদের বাড়িতে যাব। আমি পালকি করে যাব, আর আমার বোন খাটিয়া করে যাবে। আজকে আমার কথা যদি তোমরা না শোনো, তাহলে আমি কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে মা, তাই হবে। শেষবারের মতো তোদের 2 বোনের ইচ্ছা আমি পূরণ করব। তোরা 2 বোন একই ঘরে যাবি, তারপর রিয়ার শেষ কার্য সম্পন্ন করা হবে। রাত্রিবেলা প্রিয়া চোখে জল নিয়ে বিয়ের মণ্ডপে বসে। বিয়ের মণ্ডপের কিছুটা দূরেই রিয়ার ডেড বডি রাখা ছিল। প্রিয়ার সঙ্গে ছোট ছেলে মোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রিয়া পালকিতে গিয়ে বসে। কয়েকজন মিলে পালকি তুলে নেয়, আর কিছুজন রিয়ার শবদেহ কাঁধে তুলে নেয়। একসঙ্গে 2 বোনকে নিয়ে সবাই যেতে শুরু করে। মালতী ও কালীপদ কখনো ভাবতেই পারেনি যে তাদের 2 মেয়েকে এভাবে বিদায় করতে হবে। রিয়ার শবদেহ কমলা দেবীর বাড়ি থেকে নিয়ে আসার পর তার শেষ কার্য সম্পন্ন করা হয়। প্রিয়া একটি নতুন জীবন শুরু করেছিল ঠিকই, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে সে তার বোন রিয়ার অভাব অনুভব করতে থাকে।